এবার ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন। সারা বাংলাদেশের ছাত্রলীগ দেখো, রাজনীতি করতে হইব গাজীপুরের নাসির মোড়লের মতো। দল ক্ষমতায় থাকলে অবাক, না থাকলে অবাক। ক্ষমতায় থাকতে দেখায় দিছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হইয়া, ক্ষমতায় নাই এরপরে ওই বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেয়। স্পষ্ট বলে যে গাজীপুর চলবে শেখ হাসিনার আইনি। আই স্যালুট ইউ ব্রাদার, আই স্যালুট ইউ। কয়েকটা বিষয়ে পরিষ্কার বার্তা দিতে চাই আজকে। ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, 15,000 শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, 5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে, কয়েক হাজার নেতাকর্মী কারাগারে, মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে, মব সন্ত্রাস সহিংসতার শিকার হয়েছে লক্ষাধিক নেতাকর্মী। যেভাবেই হোক না কেন নতুন একটা সরকার ক্ষমতায় বসেছে। ক্ষমতায় আরো কিছুদিন থাকতে চান, থাকুন, কিন্তু রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আমাদের অধিকার নিয়ে টাল বাহানা করবেন না। অবস্থার পরিবর্তন না হলে, আচরণ না বদলালে মনে রাখবেন এই নিষেধাজ্ঞার অস্ত্র আপনার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। সিম্পল ম্যাথ বলি, যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে ততদিন যে অন্য কোনো সংগঠন নিষিদ্ধ থাকবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমরা তা চাই না। অতএব যা করছেন ভাবুন। আমেরিকার হুমকি বনাম ইরানের মানভঞ্জন। স্পিকারের তেহরান সফরে কি মার্কিন হুমকিতে বাংলাদেশ? আমেরিকার স্পষ্ট হুঁশিয়ারি ছিল, খামেনির জানাজায় যাওয়া মানেই ওয়াশিংটনের সাথে শত্রুতা তৈরি করা। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো। ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে 5 টাকা আপনি গরিবদের মাঝে বিলি করবেন, দান করবেন। সেই 5 টাকা বিলি করার জন্য আপনি একটা কমিটি গঠন করলেন, ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করলেন এবং সেই 5 টাকা বিতরণের জন্য আপনার খরচ হচ্ছে আরও 100 টাকা। 100 টাকা খরচ করে 5 টাকা বিতরণের অনুষ্ঠান আয়োজন করছেন। একটু খটকা লাগছে, একটু মনে হচ্ছে যে অবাস্তব কথা। না, অবাস্তব কথা না, এটা বাস্তবতা। এবং সুপ্রিয় দর্শক, তাহলে কি আসলেই দেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি তো আর বলে যায়নি তার মাথার উপর চলতেছে মৃত্যুদণ্ডের রায়। দেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে কি তিনি বৈদেশিক শক্তিশালীর কোনো সহযোগিতা পেয়েছেন যে সহযোগিতা তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিবে? যদি সেটাও মিথ্যা হয় তাহলে তিনি বারবার কেন তার নেতাকর্মীকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যে দেশে ফিরতেছেন? এর আগে বলেছিল তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তিনি এইবারে কিন্তু স্পষ্ট সময়সীমা দিয়েই দিয়েছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরতেছেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের সামনে কথা বলতে চাই, আমেরিকার হুমকি বনাম ইরানের মানভঞ্জন। স্পিকারের তেহরান সফরে কি মার্কিন হুমকিতে বাংলাদেশ? আমেরিকার স্পষ্ট হুঁশিয়ারি ছিল, খামেনির জানাজায় যাওয়া মানেই ওয়াশিংটনের সাথে শত্রুতা তৈরি করা। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশ মার্কিন ভয়ে তেহরানে পা রাখার সাহস করেনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে সমস্ত চাপ উপেক্ষা করে খামেনির শেষকৃত্যে যোগ দিল বাংলাদেশ, তাও আবার খোদ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে। যেখানে পরাশক্তিগুলো আমেরিকার নেগেটিভ কনসিকোয়েন্স বা নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে কাঁপছিল, সেখানে ঢাকার এই পদক্ষেপের পেছনের আসল রহস্যটা কি? আমেরিকা কি এবার বাংলাদেশের ওপর ক্ষুব্ধ হতে যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে ইরানের সাথে পুরনো এক কূটনৈতিক মান অভিমানের গল্প?
প্রিয় দর্শক, ইরান ও আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই দ্বিপাক্ষিক উত্তেজনা এক অভূতপূর্ব রূপ নিয়েছে। ইরানের অত্যন্ত প্রভাবশালী ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। তাসনিম নিউজের দাবি অনুযায়ী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যাতে বিশ্বের কোনো দেশ অংশ না নেয় তার জন্য পর্দার আড়ালে এক ব্যাপক ও সর্বাত্মক প্রচারণায় নেমেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত 13টি দেশ, যার মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার একাধিক রাষ্ট্র রয়েছে, তারা আমেরিকার এই তীব্র ও অলিখিত চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত খামেনির জানাজায় অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। রিপোর্টে বলা হয়েছে এই দেশগুলোর মধ্যে অনেকেই পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের সাথে যোগাযোগ করেছে এবং তারা কেন আসতে পারল না তার জন্য এক প্রকার দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে তারা আসতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের অদৃশ্য সুতো তাদের হাত পা বেঁধে রেখেছিল। কিন্তু কিভাবে এই চাপ তৈরি করা হয়েছিল? তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে একজন নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনা হয়েছে। ঘটনাটি শুরু হয় গত 26শে জুন। রিপোর্ট অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই দিন একটি অত্যন্ত গোপনীয় ও কঠোর নির্দেশনা বা কনফিডেন্সিয়াল ইনস্ট্রাকশন জারি করেন। এই নির্দেশনার সরাসরি লক্ষ্য ছিল বিশ্বজুড়ে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো। রুবিও তার কূটনীতিকদের স্পষ্ট নির্দেশনা দেন তারা যেন নিজ নিজ দেশের সরকারকে সাফ জানিয়ে দেয় যে ইরানের খামেনির জানাজায় বা কোনো স্মরণ সভায় অংশগ্রহণ করাকে ওয়াশিংটন একটি অবন্ধ সুলভ আচরণ বা আনফ্রেন্ডলি অ্যাক্ট হিসেবে গণ্য করবে। শুধু তাই নয়, এর ফলে ওয়াশিংটনের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম নেতিবাচক পরিণতি বা নেগেটিভ কনসিকুয়েন্স ভোগ করতে হতে পারে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়। বিষয়টি এখানেই শেষ নয়। তাসনিম নিউজ দুজন নাম প্রকাশে অনিচ্ছুক আরব কূটনীতিকের বক্তব্য উদ্ধৃতি করে জানিয়েছে যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেছেন এবং চাপ সৃষ্টি করেছেন। একই সাথে আফ্রিকার দেশগুলোতে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূতেরাও বিন্দুমাত্র ছাড় দেননি। তারা সেখানকার স্থানীয় সরকারগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি তারা তেহরানের জানাজায় কোনো প্রতিনিধি পাঠায় তবে আফ্রিকায় আমেরিকার দেওয়া বিপুল পরিমাণ উন্নয়ন সহায়তা বা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সম্পূর্ণ ঝুঁকির মধ্যে পড়বে, এমনকি তা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ভাবুন, যখন বিশ্বজুড়ে আমেরিকার এমন ভয়ঙ্কর ও সর্বাত্মক নিষেধাজ্ঞা আর হুমকির হাওয়া বইছিল, তখন বাংলাদেশের অবস্থান কি ছিল? সমীকরণটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য সংকট এবং বিশেষ করে মার্কিন ইসরায়েল যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া অফিসিয়াল বিবৃতি নিয়ে তেহরান কিন্তু মোটেও সন্তুষ্ট ছিল না। বাংলাদেশ একটি বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েল বা অগ্রাসী শক্তির বিরুদ্ধে যেভাবে সরাসরি ও তীব্র নিন্দা জানানোর কথা ছিল, ঢাকা তা না করে এক ধরনের কূটনৈতিক ও কিছুটা অস্পষ্ট অবস্থান নিয়েছিল। দর্শক, আপনাদের এই ঘটনাটি মনে থাকবার কথা। এই অস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কারণে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী তার চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই